নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলার পডকাস্ট কানে কানে। আর আমি রুমেলা বলছি। এই পডকাস্টের বিষয় গড় যৌনসঙ্গীর সংখ্যায় পুরুষের তুলনায় এগিয়ে মহিলারা, বলছে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। দেশের কত শতাংশ মহিলা একাধিক যৌনসঙ্গী চান? ধরা যাক, কোনো একটি মেয়ের সম্প্রতি ব্রেকআপ হয়েছে। কেউ ব্রেকআপের কারণ জানতে চাইলেন, কেউ চাইলেন না। কেউ আবার এর ফাঁকে মন গড়া গল্প বানিয়ে নিলেন। খুব কম মানুষই ভাবেন প্রত্যেক মানুষের জন্যই একটা স্পেসের প্রয়োজন আছে। একদল মেকি সহমর্মিতা দেখান, অন্যজন মেয়েটির চরিত্র নিয়ে কাঁটাছেঁড়া করেন। মেয়েটির স্বভাব দোষ রয়েছে, মেয়েটির অভ্যাস খারাপ, নানা প্রশ্ন তোলেন, যদিও আসল কারণ বা খুঁটিয়ে কোনো কিছুর জানার মতো মানসিকতা কারও থাকে না। এদিকে সমালোচনা করার সময় সকলের হাতে রয়েছে। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে যা শুনে প্রাথমিকভাবে নিন্দুকদের চোখ কপালে উঠবে। আংশিকভাবে তারা নিজেদেরই শ্রেষ্ঠ বলে মনে করবেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ একটি তথ্য। আমাদের দেশের অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা বেশি। সোজা বাংলায়, একজন মহিলা একাধিক পুরুষে আসক্ত। প্রায় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় মহিলাদের অধিক যৌনসঙ্গী রয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরল, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, তামিলনাড়ু। রাজস্থান এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে। গড়ে 3 জন মহিলার মধ্যে একজনের একাধিক যৌনসঙ্গী রয়েছে, যেখানে 8 জন পুরুষের মধ্যে মোটে একজনের অধিক যৌনসঙ্গী রয়েছে। আরও আশ্চর্যজনক তথ্য হল, শহুরে মহিলাদের থেকেও গ্রামের মহিলাদের মধ্যে এই সংখ্যাটা বেশি, অর্থাৎ একাধিক যৌনসঙ্গীর সংখ্যাটা। এই তালিকায় যেমন বিবাহিত মহিলারা রয়েছেন, তেমনই আছেন ডিভোর্সি এবং বিধবারাও, আছেন তালাকপ্রাপ্ত মহিলারাও। এদের মধ্যে যারা বিবাহিত, তারা গত 2 বছরে একাধিক সঙ্গীর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়েছেন। মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষদের ক্ষেত্রে একটি তথ্য চোখে পড়ার মতো, যা যৌনসঙ্গীর গড়ের থেকে আলাদা। জানতে চাওয়া হয়েছিল, প্রশ্নের জবাব দেওয়ার আগে, অর্থাৎ সহজ কথায় সমীক্ষা শুরু আগে 12 মাসের মধ্যে স্ত্রী অথবা লিভ ইন পার্টনার ছাড়া অন্য কারো সঙ্গে যৌন সংসর্গ হয়েছে কিনা। শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন এমন কারো সঙ্গে যিনি তার পার্টনার নন, এমন মহিলার সংখ্যা শতাংশের নিরিখে সেখানে 0.5। সেখানে স্ত্রী নন অথবা সমীক্ষা শুরুর আগের 12 মাসের মধ্যে স্বামী অথবা লিভ ইন পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন এমন পুরুষের সংখ্যা শতাংশের নিরিখে 3.6। ভাবছেন সব দোস্ত পোড়ামুখীদেরই, তাই ফের তারা প্রেমে পড়েছে। শিরোনাম পড়ে যাই মনে হোক না কেন, বিষয়টি কিন্তু মোটেও ততখানি উপহাসের নয়, বরং অনেক বেশি চিন্তার। NFHS তথ্য অনুসারে মহিলাদের মধ্যে 0.5% বৃহত্তর অংশের পুরুষদের সঙ্গে 3.6% যৌন মিলনে লিপ্ত হয়েছেন। এই অধিকাংশ মহিলাই বিবাহিত। সব পুরুষের সঙ্গে যে একাধিকবার মিলিত হয়েছেন তাও নয়, বড়জোর 2 থেকে 3 বার। তারপর সঙ্গী পরিবর্তন করেছেন। সমীক্ষার মূল উদ্দেশ্য ছিল সঙ্গমের সময় কত শতাংশ মানুষ সুরক্ষা কবচ অবলম্বন করেন, অর্থাৎ কন্ডম ব্যবহার করেন, তা জানা। ঝুঁকিপূর্ণ যৌন মিলন বা হায়ার রিস্ক সেক্সুয়াল ইন্টারকোর্সের ফলে বাড়ছে বিভিন্ন যৌন রোগ, যার নেপথ্যে রয়েছে যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার না করা, যে কারণে বাড়ছে HIV/AIDS আক্রান্তের সংখ্যাও। এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 1,10,000 মহিলা এবং 1 লক্ষ পুরুষ। সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য বলছে, পুরুষরা মহিলাদের তুলনায় অনেক বেশি হাই রিস্ক সেক্সে জড়িত। সমীক্ষা আরও বলছে, হিন্দু পুরুষের ক্ষেত্রে একাধিক সঙ্গীর সংখ্যাটা সবথেকে বেশি। গোটা জীবনকালে সেই সঙ্গীর সংখ্যাটা 2.2। এরপরই রয়েছে খ্রিস্টান, 1.7। এরপর শিখ, এক্ষেত্রেও একাধিক সঙ্গীর সংখ্যাটা 1.7। এরপর জৈন, সংখ্যাটা 1.1। দ্য টাইমস অফ ইন্ডিয়ার 18 অগস্টের রিপোর্ট বলছে, বাট দ্য কমিউনিটিজ with the highest share of men reporting having had sex with more than one partners in the previous 12 months were Buddhists,
Neo-Buddhists and Sikhs, while Jains and Muslims had the lowest proportion. বিয়ের আগে যৌন মিলনে ছেলেরা যতটা আগ্রহী থাকে, মেয়েরা ততটা থাকে না। যদিও বিয়ের আগে এখনও পর্যন্ত মাত্র 12% পুরুষ সেক্স করেছেন বলে তথ্য জানান দিচ্ছে। মহিলাদের ক্ষেত্রে তা 0.5%। ছেলেদের বক্তব্য, মহিলাদের কামোত্তেজনা বাড়ে বিয়ের পর। 87% মহিলা এবং 83% পুরুষ এখনও মনে করেন স্বামীর কাছে বিবাহিত মেয়েদের স্থান যত না স্ত্রী হিসেবে, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব যৌনসঙ্গী হিসেবে। বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটের বক্তব্য একই রকম। মাত্র 50% পুরুষ জানিয়েছেন স্ত্রী চাইলে সঙ্গমে লিপ্ত নাও হতে পারেন, কারণ সেই অধিকার তাঁর রয়েছে। দেশের শিক্ষিত সম্প্রদায়ের কাছে চিত্রটা অন্যরকম হলেও অধিকাংশ পুরুষ এখনও সেই তিমিরেই। 7 দিনের মধ্যে 5 দিনই তারা সঙ্গীর সঙ্গে সেক্স করেন। চিত্রটার বদল হয় তখনই যখন তারা কাজের প্রয়োজনে বাইরে যান। তখনই মহিলারা তাদের চাহিদা মতো যৌনসঙ্গী খুঁজে নেন। ইদানিং সেই প্রবণতা বেড়েছে। এর নেপথ্যে কারণ কি মেয়েদের যৌনতা নিয়ে ছুঁতমার্ক? মেয়েরা কিন্তু এখন পয়সা দিয়েও নিজের যৌনসঙ্গী কেনেন। এই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক সমীক্ষা থেকে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলছে, রাজস্থানে গড়ে মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা বেশি। সেখানে প্রত্যেকের 3.1 করে সঙ্গী রয়েছেন। সে রাজ্যে পুরুষদের সংখ্যাটা 1.8। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিসংখ্যান বলছে প্রত্যেক নারীর গড়ে যৌনসঙ্গীর সংখ্যা 1। পুরুষদের ক্ষেত্রে অবশ্য গড় হিসেব দাঁড়ায় 1.4। এ প্রসঙ্গে আরও কয়েকটা কথা শেয়ার করে রাখা যায়। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5-এ 25 থেকে 49 বছর বয়সী মহিলাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল প্রথমবার সেক্স কোন বয়সে হয়েছিল, তখন 10.3% মহিলা বলেছিলেন 15 বছর বয়সে। সেখানে 15 বছর বয়সে প্রথমবার সেক্স করার কথা বলেছেন মাত্র 0.8% পুরুষ। ভারতে কনসেন্টের বয়স, অর্থাৎ সেক্ষেত্রে সহজ কথায় যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আইনি বয়স 18। যদিও ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5-এ 6% মহিলা বলেছেন 18-র আগেই প্রথমবার যৌন সম্পর্ক হয়েছে। পুরুষদের ক্ষেত্রে 18-র আগেই প্রথমবার যৌন সম্পর্কের হিসাবটা শতাংশের নিরিখে 4.3, অর্থাৎ মহিলাদের থেকে 1.7% কম। আর এই 6% মহিলার মধ্যে 3% মহিলাই বলেছেন 22-এ পৌঁছানোর আগেই ধর্ষিতা হয়েছেন তারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে 6% মহিলা বলেছেন 18-র আগেই প্রথমবার যৌন সম্পর্ক হয়েছে, সেই 6% মহিলার মধ্যে 3% মহিলাই বলেছেন 22-এ পৌঁছানোর আগেই ধর্ষিতা হয়েছেন তারা। তার মানে সব ক্ষেত্রেই যৌন সম্পর্ক কনসেন্ট নিয়ে হয়েছে এমনটা মোটেই নয়, হয়েছে জোর করে, অর্থাৎ নন কনসেনশুয়াল। এই প্রসঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় আয়ুষ মেডিকেল অফিসার তথা প্রাবন্ধিক ও কবি ড. অবন্তিকা পালের সঙ্গে। অবন্তিকার উদ্দেশ্যে TV9 বাংলার প্রথম প্রশ্ন। 707টি জেলার 1.1 লক্ষ মহিলা এবং 1 লক্ষ পুরুষের মধ্যে করা সমীক্ষা বলছে, দেশের 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক সঙ্গীর সঙ্গে লিপ্ত হওয়ায় পুরুষদের থেকে এগিয়ে মহিলারা। সেক্সকে ঘিরে ট্যাবু যে কাটছে, সেটা স্বীকার বা প্রকাশ করার ক্ষেত্রে মহিলারা আগের চেয়ে তুলনায় অনেকটা কি খোলামেলা বা নির্ভীক এখন? কিভাবে দেখছেন বিষয়টা? একজন মহিলা তার যৌন সঙ্গী বা শারীরিক সম্পর্ককে প্রকাশ করবার ক্ষেত্রে কতটা নির্ভীক বা খোলামেলা হচ্ছে তা বোধহয় নির্ভর করে সমাজ কতটা নির্ভীক বা খোলামেলা হচ্ছে তার উপরে। এই যে রিপোর্টের ভিত্তিতে এই প্রশ্নের অবতারণা, সেখানে কিন্তু আরও একটা তথ্য আমরা পাই যে একজন একক মহিলা বা ডিভোর্সি মহিলার সাপেক্ষে বিবাহিতা মহিলাদের কিন্তু একাধিক যৌনসঙ্গী থাকার প্রবণতা বেশি। গত শতকে যদি আমরা ফিরে যাই, 80-90-এর দশকের কথাই ধরা যাক, আমরা কিন্তু দেখব সেখানে একজন বিবাহিতা মহিলা তার বিয়ের পরে তার দাম্পত্য সঙ্গীকে, বিবাহের পূর্বে তার কি কি সম্পর্ক ছিল বা তার কজন বয়ফ্রেন্ড ছিল, তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা, সে ভার্জিন কিনা, এই কথাগুলো কুণ্ঠাহীনভাবে জানাতে অনেকটাই দ্বিধাবোধ করত। গত 2 দশকে, অর্থাৎ এই শতাব্দীতে পা রাখার পরে সেই প্রবণতাটা ক্রমশ কমছে। এখন একজন পুরুষ যেমন তার বিয়ের আগে কী কী সম্পর্ক ছিল সেটা নির্দ্বিধায় জানাতে পারে, একটি মেয়েও কিন্তু অনেক নির্দ্বিধায় জানাতে পারে যে হ্যাঁ, তোমার আগেও কিন্তু আমার 1টি বা 2টি বা 3টি সম্পর্ক ছিল। তো তার মানে কোথাও সমাজ ওই মেয়েটির প্রতি সহিষ্ণু হচ্ছে বা মেয়েগুলোর প্রতি সহিষ্ণু হচ্ছে বলেই মেয়েরা তাদের যৌন সম্পর্কের কথা জানাতে
অনেকটা স্বচ্ছন্দ বোধ করছে। অর্থাৎ তার একাধিক সম্পর্ক ছিল বা আছে, এটার নিরিখে তার চরিত্রকে জাজ করা হচ্ছে না। তার একাধিক বয়ফ্রেন্ড বিয়ের আগে ছিল, তার মানেই সে দুশ্চরিত্র, সে লম্পট, সে বিশ্বাস ইত্যাদি কোনো সম্বোধনে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে না, অর্থাৎ কিনা সমাজ সহিষ্ণু হচ্ছে। এই প্রসঙ্গে একটা আইনি পদক্ষেপ যেটা 2018 সালে নেওয়া হয়েছিল, আমার মনে হয় সেটা উল্লেখ করা খুব জরুরি। এবং এই যে সার্ভেটা হয়েছে 2019 থেকে 21, সেটাও কিন্তু এই 18 সাল পরবর্তী সময়ই হয়েছে। আইপিসি 497, অর্থাৎ অ্যাডাল্টারি যে লটা ছিল সেটাকে সুপ্রিম কোর্ট আইনত খারিজ করে দেয়। অর্থাৎ এই অ্যাডাল্টারি বিষয়টা আর কোনো শাস্তিযোগ্য অপরাধ নয় বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করে। অ্যাডাল্টারিটা কী ছিল না, কোনো বিবাহিতা মহিলার সঙ্গে যদি একজন পুরুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে সেই মহিলার যিনি দাম্পত্য সঙ্গী তিনি সেই পুরুষটির বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে পারেন এবং তাতে সেই পুরুষটির মানে বিবাহ অতিরিক্ত সম্পর্কে লিপ্ত যে পুরুষটি তার 5 বছর অবধি হাজতবাস হতে পারে, তাকে মোটা টাকা জরিমানা পর্যন্ত দিতে পারে। তো এইটা মহিলাদের বিরুদ্ধে থাকা একটা খুব নিন্দনীয় আইন, যা দীর্ঘ সময় ধরে আমাদের রাষ্ট্র বহন করে চলেছিল এবং যেটাকে বাতিল হতে অবশেষে এতটা সময় লেগে গেল। এবং এই আইনে এখন প্রশ্ন উঠতেই পারে যে এই আইনি পদক্ষেপের কী গুরুত্ব, এত কিছু জরুরি কেন? ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের শরীরের ওপরে তার যে স্বায়ত্ত শাসন আছে, তার শরীর যে একান্তই তার, এই আইনটিকে, অ্যাডাল্টারি আইনটিকে বাতিল করে দেওয়ার ফলে কোথাও সেটা পুনঃপ্রতিষ্ঠিত হলো। অর্থাৎ একটি মেয়ে বিবাহ অতিরিক্তভাবে কারোর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হবে কি হবে না, সেই সিদ্ধান্ত তার দাম্পত্য সঙ্গী নিতে পারে না, সে নিজেই নেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি অ্যাডাল্টারি ঘটলে কিছুই করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে। সেটাকে একটা সিভিল আইনের আওতায় আনা হলো। অর্থাৎ কোনো একটা পুরুষ বলে নয়, একজন মহিলাও যদি মনে করে, বা একজন বিবাহিত মহিলা বা পুরুষ, বিবাহিত পুরুষ যদি মনে করে যে তাদের দাম্পত্য সঙ্গীর একাধিক যৌনসঙ্গী থাকার কারণে সে এই বিয়েটাতে আর স্বচ্ছন্দ বোধ করছে না, তাহলে সে কোর্টে গিয়ে ডিভোর্সের জন্য অ্যাপিল অবধি করতে পারে, কিন্তু এটা আর শাস্তিযোগ্য অপরাধ রইল না। তো মেয়েদের খোলামেলা হওয়ার পিছনে আমার মনে হয় এই আইনি পদক্ষেপটাও একটা জরুরি ভূমিকা পালন করেছে। অবন্তিকাকে TV9 বাংলার তরফে পরবর্তী প্রশ্ন, নারীর যৌনতা এবং যৌন তৃপ্তি অথবা প্লেজারকে কেন্দ্র করে পুরুষতন্ত্রের রাজনীতি ঠিক কীভাবে যুগে যুগে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে? কি উত্তর দিলেন অবন্তিকা? শুধু আমাদের দেশ বলে নয়, গোটা প্রাচ্য, পাশ্চাত্য সর্বত্রই নারীর যৌনতা কিভাবে হবে, কতটা হবে, তা নির্ধারণ করে দিয়েছে পিতৃতন্ত্র। অর্থাৎ পুরুষের গলায় একটি সোনার হার রয়েছে, সে সেটি পরে তার পরিবারকে, তার আত্মীয় স্বজনকে, সমাজকে, রাষ্ট্রকে দেখাচ্ছে যে দেখো গো, আমার গলায় সোনার হারটি রয়েছে, এটা তার কাছে খুব গর্বের বিষয়, এবং সোনার হারটির উপরে তার একারই অধিকার রয়েছে যেটা সে কারোর সঙ্গে ভাগ করে নেবে না। এই সোনার হারের জায়গায় আমরা নারীকে বসিয়ে নিতে পারি, এবং পুরুষ সমান সমান যদি ধরে নিই পিতৃতন্ত্র। আমরা রামায়ণের সময়ও যদি দেখি, সীতা লঙ্কা থেকে ফিরে এসেছেন রামচন্দ্রের কাছে, তার কোলে দুটি ছোট ছোট সন্তান লবকুশ। রামচন্দ্র বলছেন যে সবই ঠিক আছে, আমি তোমাকে স্বীকার করে নেব, আমার সভাসদরা এবং এই রাজ্য তোমাকে স্বীকার করে নেবে যদি তুমি অগ্নি পরীক্ষা দাও, এবং যদি এটা প্রমাণিত হয় যে এ যাবৎকাল লঙ্কায় থাকাকালীন তুমি অন্য কোনো পুরুষের সঙ্গে তথা রাবণের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওনি। অর্থাৎ একজন রানী, তাকেও কিন্তু মুখোমুখি হতে হচ্ছে এই অগ্নি পরীক্ষার। সে অন্য কোনো যৌন সংসর্গ করেছে কিনা সেটার উপরে নির্ধারিত হবে তার রানী হওয়া। এবার এই যে সীতা যে এতদিন ধরে লঙ্কায় ছিল, তার সেই সময় রামচন্দ্র অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করেছে কিনা তা কিন্তু আমাদের মহাকাব্য বলে না, এবং তার উপরে নির্ভর করে না রামচন্দ্র রাজা থাকবেন কি থাকবেন না। তো এটাই হলো মজার ব্যাপার আর কি। আম্রপালির কথাই যদি ধরি, তিনি বিদ্যাশিক্ষায় পারদর্শী ছিলেন, শিল্পকলায় দক্ষ ছিলেন, কিন্তু তিনি কে ছিলেন? তিনি ছিলেন বারবনিতা। তার একাধিক যৌন সঙ্গী ছিল, একাধিক পুরুষ তার কাছে সুখের জন্য আসতো, যৌন সুখ হতে পারে, শিল্প নিয়ে আলোচনা হতে পারে, আসতো। তো যুগ যুগ ধরে কিন্তু একজন মহিলা যে স্বাধীন জীবনযাপন করে, যে শিক্ষায় পারদর্শী, বিদ্যায় পারদর্শী, শিল্পে পারদর্শী, তাকে এই সমাজ বারবনিতা অবধি মেনে নিতে পারে। তাকে কিন্তু সসম্মানে কোনো একটি
পদের অধিকারিণী করতে পারে না। অর্থাৎ সে কিন্তু একজন আদর্শ স্ত্রী বা আদর্শ কন্যা বা আদর্শ ভগিনী হতে পারেন না, তিনি বারবনিতা অবধি আমরা মেনে নিতে পারি। তো এটা সভ্যতার একটা দিক। সভ্যতার আরও একটা দিক আছে, বিশেষ করে প্রাচ্যের সভ্যতার আরও একটা দিক আছে। 11th, 12th, 13th সেঞ্চুরিতে যদি আমরা দেখি, সূর্য মন্দিরের ভাস্কর্য, খাজুরাহো বলুন, কোণার্ক বলুন, সেই ভাস্কর্যগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো যে একজন পুরুষের যেমন একাধিক যৌনসঙ্গী থেকেছে, একজন নারীরও কিন্তু তাই। অর্থাৎ বেশভূষা, অলঙ্কার ইত্যাদি নিরিখে দেখা যাচ্ছে, একটি মৈথুন মূর্তিতে দেখা যাচ্ছে যে একজন রাজা এবং একজন রানীর যৌন সংসর্গ ঘটছে এবং তাদেরকে সুখ প্রদান করছে আরও দুই পুরুষ। অর্থাৎ ওই নির্দিষ্ট মৈথুন মূর্তি থেকে আমরা জানতে পারছি যে ওই নারীটির কিন্তু 3জন পুরুষ সঙ্গী রয়েছে। তো এটাও সভ্যতার আরেকটা দিক। তো যে কোনো সভ্যতা কিন্তু এই বাইনারি নিয়েই স্রোতের মতন চলতে থাকে, কিন্তু এর একটা কমপ্লিট ডিক্লাইন ঘটলো কিন্তু ঔপনিবেশিক শাসন আমাদের সভ্যতার উপর যখন এসে পড়লো, অর্থাৎ বিদেশি শাসন যখন শুরু হলো। কলোনিয়াল কালচার ঢুকে পড়বার পরে নারীর কিন্তু সার্বিকভাবে অপারেশন শুরু হলো। সে বাড়ির বাইরে বেরোবে কি বেরোবে না, সে কি পোশাক পরবে, তার কত বছর বয়সে বিয়ে হবে, সে কটি সন্তান ধারণ করবে, এই সমস্ত কিছু নির্ধারিত হলো পিতৃতন্ত্র শাসিত সমাজের দ্বারা। তো ক্রমশ আমরা এই 2018 সালে যেমন একটি আইন বাতিল হলো, আমি প্রথমে উল্লেখ করলাম, ঠিক সেইভাবেই আমরা ক্রমে ক্রমে ওই কলোনিয়াল কালচার থেকে, অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে পারছি এবং নারীকেও বার করে আনতে পারছি বলে আমার মনে হয়। এটা একটা ভালো দিক অবশ্যই। TV9 বাংলার তরফে অবন্তিকার উদ্দেশ্যে শেষ প্রশ্ন। 15 বছর বয়সের আগে প্রথম যৌন সম্পর্ক 25 থেকে 49 বছর বয়সী মহিলাদের মধ্যে 10.3%। কতটা ঝুঁকিপূর্ণ বা হায়ার রিস্ক সেক্সুয়াল ইন্টারকোর্সের সম্ভাবনা থেকে যায় এই ক্ষেত্রে? সতর্কতার জন্য কী করা উচিত? পুরুষ সঙ্গীকে এক্ষেত্রে সেন্সিটাইজ করা সম্ভব কতটা? যা উত্তর দিলেন অবন্তিকা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 15 বছর বয়স কিন্তু যৌন সংসর্গের জন্য বৈধ নয় এখনো। কোনো কোনো প্রথম বিশ্বের দেশে কনসেনসুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স বা সম্মতিক্রমে যে যৌন সংসর্গ, সেটার ন্যূনতম বয়স নির্ধারণ করেছে 16 বছর। আমাদের দেশে এই কনসেনসুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্সের বয়স হচ্ছে 18 বছর। সম্প্রতি আইনতভাবে মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে করা হয়েছে 21 বছর, ছেলেদের সমান সমান, কিন্তু সম্মতিক্রমে যে যৌন সম্পর্ক সেটার বয়স এখনো পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই 18ই রয়ে গেছে। এখন এই 18-র গুরুত্ব কী? কেন 18 বছর বয়স? আমাদের শরীরের যে গঠন, সমস্ত মানব শরীরের যে গঠন, তা সম্পূর্ণ হতে ন্যূনতম সময় লাগে হচ্ছে 18 বছর থেকে 20 বছর। হাড়ের অসিফিকেশন হয়, অর্থাৎ আমাদের যে হাড়গুলো রয়েছে সেগুলো জোড়া লাগতে সময় লাগে 20 বছর বয়স পর্যন্ত। এছাড়া আমাদের উচ্চতা মোটামুটিভাবে 18 থেকে 20 বছর অবধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। শরীরের অন্যান্য ভেতরের যে অর্গানগুলো, এমনকি যৌনাঙ্গগুলো সম্পূর্ণরূপে সুগঠিত এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে সময় লাগে 18 বছর। সেই কারণেই এই বয়সটাকে একটা মাইলস্টোন হিসেবে ধরা হয়েছে। এখন তার কম বয়সে যদি নারী পুরুষের মধ্যে সংসর্গ ঘটে এবং তার জন্য কোনো একটি মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, সেটা সেই সন্তানের পক্ষে এবং সেই মায়ের পক্ষে, উভয়ের পক্ষে খুবই ক্ষতিকারক। মেয়েটি যদি সন্তানের জন্ম দেয়, দেখা যেতে পারে যে সেই বাচ্চাটি লো বার্থ ওয়েট নিয়ে জন্মালো, তাতে তার ভায়াবিলিটি অর্থাৎ তার বেঁচে থাকার ক্ষমতা বেশ কিছুটা কমে যায়। এছাড়াও নানান রকম অসুস্থতা নিয়ে মা এবং শিশু উভয়ই ভুগতে পারে, এমনকি তাদের জীবন সংশয় পর্যন্ত ঘটতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা কম বয়সে যৌনতা ঘটলে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডির প্রবণতা অনেক বেশি বেড়ে যেতে পারে। তো সেই কারণেই আমরা 18 বছর বয়সকে ন্যূনতম যৌন সংসর্গের বয়স হিসেবে নির্ধারণ করেছি। এখন এইটাকে কিভাবে মেনটেন করা যায়, তার জন্য দরকার হচ্ছে সার্বিক সচেতনতা। বাচ্চাদেরকে সেন্সিটাইজ করতে হবে। একটি বাচ্চা মেয়েকে, বাচ্চা ছেলেকে বয়ঃসন্ধি থেকেই, অ্যাডোলেসেন্স থেকেই বোঝাতে হবে যে ন্যূনতম যৌন সংসর্গের বয়স কী এবং তার কম বয়সে সম্পর্ক হলে কী কী সমস্যা দেখা দিতে পারে। এগুলো দিতে পারে প্রপার সেক্স এডুকেশন। কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেক্স এডুকেশন চালু করবার পক্ষে উদ্যোগ নেওয়া হয়েছিল,
কিন্তু তখন দেখা গেছে বিভিন্ন ছাত্রছাত্রীর বাবা মারাই তার বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা বলেছেন যে আমাদের বাচ্চাকে যদি সেক্স এডুকেশন পড়ানো হয়, কোর্স কারিকুলামের মধ্যে এরকম কোনো বিষয় ঢুকানো হয়, আমরা স্কুলে পাঠাবো না। তো এই বিষয়ে তাদের অভিভাবকদেরও কিন্তু সচেতন করতে হবে যে সেক্স এডুকেশন পড়ানো মানেই সেটা তাদেরকে সেক্সুয়াল এক্সপোজার দেওয়া এরকম কিছু নয়। আমরা পেশাগত কারণেই দেখি যে বিভিন্ন পুরুষ ক্লিনিকে আসছে যারা বলছে যে তারা ব্যারিয়ার মেথড বা কন্ডোম ইত্যাদি ব্যবহার করতে স্বচ্ছন্দ নয়। অনেক মহিলাও বলছে যে এতে নাকি প্লেজার কম হতে পারে। তো এখন ফিমেল কন্ডোমও ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা খুব কস্ট এফেক্টিভও নয়, আর আমাদের দেশে ততটা প্রচলিতও নয় এখনও। ফলে একটি পুরুষকে কন্ডোম ব্যবহার করলে তার কী কী সুবিধে, এগুলোও কিন্তু আমরা সেক্স এডুকেশন থেকে বাচ্চাদের দিতে পারি, মানে বয়ঃসন্ধির ছেলেমেয়েদের দিতে পারি। তো এভাবেই পুরুষ এবং মহিলা উভয়েরই সেন্সিটাইজ করা সম্ভব, এবং যেটা খুব জরুরিও আমাদের তৃতীয় বিশ্বের মতন একটি দেশে। এই বিষয়ে আরও কথা হবে আগামীকাল বৃহস্পতিবার। উত্তরে ব্যক্ত মতামত অবন্তিকার একান্ত ব্যক্তিগত। আপনাদের কেমন লাগছে TV9 বাংলার পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।